স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমোতে দেয় না, সেটা না যেটা আপনি প্রত্যেকদিন রাত্রে দেখার চেষ্টা করেন, সেটা নয়। এটা খুব ভালো কথা। দেখালাম গরম আর সে আমি ভয় পেয়ে গেলাম। প্রথমের দিকে ভয় পাইনি, কারণ আমি এগুলো জিনিসে সত্যি ভয় পাই না, হয়তো আমার রাশির ফলে হয়তো এটা। আর ওটা রাতের শুট ছিল, আর সেটা তখন বাজে হচ্ছে 11:30 পৌনে 12। ওটা আবার রাত্রিরে গরমটা, না আমি দিনেও অসুস্থ হয়ে যান, জ্বর চলে আসে। তো আমি বুঝতে পারি যে কর্ণধার তাকেই অ্যাটাক করে। তা যখন শুট হলো তখন আমি দেখলাম যে আমার এটা ভারী হয়ে আছে। হাতে ডায়নামাইট যদি থাকে সেটা পাহাড় ভাঙার ক্ষেত্রে কাজ করে, আবার বোম বানানোর ক্ষেত্রে। অ্যাকচুয়ালি দুর্নাম অর্জন করাটা খুব সোজা। আপনি একটা ভুল করবেন, আপনার দুর্নাম হবে, কিন্তু সুনামটাকে বজায় রাখা প্রচন্ড। হয়তো উত্তরবঙ্গে থেকে হয়তো সেই স্কোপটা পাবো না আমরা, যেটা দক্ষিণবঙ্গে আগে পায়। হয়তো এখানে অনেক কিছু করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার মতে ফসলের জন্য চিন্তা না করে নিজের জমিটাকে আগে ঠিক করতে হবে। একদম, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। কোনটা গুড টাচ ব্যাড টাচ এটা শেখানো হয় না আমাদের ইন্ডিয়াতে। সেক্স নলেজ নিয়ে কোনো এডুকেশন এখনো হয়নি। নমস্কার, আমি অনন্য। অবশেষে আমাদের প্রতীক্ষার অবসান হয়েছে, কারণ দেখতে দেখতে আমাদের আজকে প্রথম শো, যেটির নাম খোলা আকাশের নিচে। এখানে মন খুলে আপনারা কথা বলতে পারবেন। সাথে আমি আছি অনন্য। আর আজকে আমাদের পডকাস্টের ফার্স্ট এপিসোডে আমার সাথে আছে আমাদের এক স্পেশাল গেস্ট, অরিজিৎ দে সরকার। আর বেশি কিছু বলবো না, আমি নামটাই বললাম, বাকি ইন্ট্রোটা সে নিজেই দেবে। তো পরবর্তীটা অরিজিৎ দার কাছ থেকে শুনে নেব বাকিটা। নমস্কার, আমি অরিজিৎ দে সরকার। ধন্যবাদ, আপনি এই পডকাস্টে আমাকে ইনভাইট করেছেন। আমি বর্তমানে এখন একটি স্কুলে অধ্যক্ষ পদে কর্মরত। তাছাড়াও শিক্ষকতা দান করা, গৃহশিক্ষকতা দান করা এবং গান বাজনা সাংস্কৃতিক জগতের সঙ্গে এবং অভিনয় জগতের সঙ্গে যোগাযোগ আছে, এবং সেই কাজে আমি কর্মরত। আচ্ছা, মানে হঠাৎ করে এই শিক্ষকতার পাশাপাশি এই অভিনয়টাকে কেন বেছে নিলেন আপনি? মানে বিষয়টা কি, মানে অ্যাক্টিং কেন? আসলে মানুষ গড়তে শিক্ষকতা এবং মানুষের রুচিবোধ গড়তে এবং তাদের সঙ্গে আমোদ এবং প্রমোদ, এই জিনিসটা গড়তে হচ্ছে অভিনয়ে আসা। কেমন যেন এই দুটো একে অপরের প্রতি সম্পর্কযুক্ত, দুটোর মধ্যে দুটোর কানেকশন রয়েছে। আর এই কারণে দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। দুটোই প্যারালালি ভাবে। মানে আমি যদি বলি কোনটাকে 1% বেশি ভোট দেওয়ার জন্য, তাহলে কোনটাকে দেবে? অ্যাকচুয়ালি আমি বলবো যে অভিনয় এবং যে এডুকেশন, যে শিক্ষকতা আমি করি, সেটার মাঝখানে একটি মিরর যদি রেখে দেন, আয়না, তাহলে একে অপরের মানে প্রতিফলন, অ্যাজ এ রিফ্লেকশন এটা কাজ করে আর কি আমার কাছে। আচ্ছা, তো আমি জাস্ট এই কোশ্চেনটা করবো, জাস্ট নর্মালি করছি। যদি এরকম মনে হয় যে কখনো এরকমটা হলো যে আপনাকে বলা হচ্ছে যে কোথাও শিক্ষকতাটা ছেড়ে দিতে লাগবে, এমনকি বলা হলো শিক্ষকতা ছেড়ে আপনি যদি ভালো একটা অভিনয় সুযোগ পান, মনে করেন খুব বড় জায়গা থেকে ডাক পেলেন, তাহলে কি আপনার মানে মনোবলটা কি তাহলে ওভাবেই স্থির করবেন যে আমি শিক্ষকতা ছেড়ে দেবো, আমি অ্যাক্টিং লাইনে যাবো? কেন আপনাকে ভালো ডিরেক্টর আপনাকে ডেকেছে, এখানে কি আপনি কি করবেন? প্রশ্নটা প্রচন্ড হাইপোথেটিক্যাল, প্রচন্ড কঠিন প্রশ্ন আমার কাছে, কারণ দুটোই আমার প্রচন্ড ভালোবাসার একটা প্ল্যাটফর্ম। শিক্ষকতা আমি ছোটবেলার থেকে, আমি যখন আমি 3rd ইয়ারে যখন পড়ি তখন থেকে এই শিক্ষকতাটা করি, গৃহ শিক্ষকতা। তারপরে নয় স্কুলে আমি চান্স পাই, তো তারপরে আমি অভিনয় করছি। তো প্রেফারেন্সের দিক থেকে একটুখানি তো এগিয়ে থাকবে অবশ্যই আমার প্রথম, যেটাতে আমি প্রথম স্টেপ দিয়েছি, প্রথম হাতে খড়ি যেটা আমাকে করা হয়েছে। আর তার পাশাপাশি আরেকটা জিনিস আছে যে এই শিক্ষকতা বা এই অভিনয় এর ব্যাপারটা, যেটার থেকে আমার রোজি রুটি, যেটা আমার বাড়ির পরিবার, তার এই বাস্তব দিক, এই ব্যাপারটা যেখান থেকে আমার আসছে, এবং এটার যে সিকিউরিটিটা, এর সুরক্ষাটা, যে আমি কি সারা জীবন আমি এই অভিনয় করে এই রেমুনারেশনটা, এই লাইফস্টাইলটা বিল্ড আপ করতে পারবো? হ্যাঁ, যদি আমি অবশ্যই পারি তাহলে আমি সেটা করব। তবে আমি চেষ্টা করব যেখানেই যাই আমি শিক্ষকতাটাকে তার সাথে সাথে আমি চালিয়ে রাখবো, সমানভাবে লাগবে, কারণ বাস্তবে তো আসতেই হবে সবাই। সেটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে বলছেন যে শিক্ষকতা করবেন, ওটা করতেই হবে, এটা বাস্তব দিক। তার পাশাপাশি যদি কোথাও সুযোগ পান তাহলে অভিনয়টাও চালাবেন, যদি ভালো, ওটাকে ছাড়বেন না। এক্স্যাক্টলি, এটা হচ্ছে মেন কথা। আরেকটা কোশ্চেন যেটা আমরা দেখি যে এই যে বর্তমান জেনারেশন, হ্যাঁ,
অনেক নেটিজেনদের তো আমরা দেখতেই পাই যে অনেকে চেষ্টা করছে, কেউ রিলস বানাচ্ছে, শর্ট মুভি তখন লাগাতার সবাই ট্রেন্ডিং টপিকে যেতে চায়, নিজেকে আমাকে যেতে লাগবে, এস্টাবলিশ হতে হবে, কি চাকরি বাকরি করবো, আমি তো কন্টেন্ট ভালো ক্রিয়েট করতে পারি, তো আমি তো ওই লাইনে যাই। ঠিক আছে, তো এই জিনিসগুলো করে অনেকে চেষ্টাও করছে, মানছি না, চেষ্টাও করছে, অনেকে সময় দিয়ে চেষ্টা করছে, কিন্তু না কোথাও গিয়ে তারা বাস্তব দিকটাও তাদেরকে এখন আসতে হয় যে না, আমি তো এইভাবে গা ভাসাচ্ছি, হয়তো যদি আমি অ্যাক্টিং এর চান্সও পাই, ওখানে একটা বিশাল অ্যামাউন্টের প্রয়োজন, সেটা হয়তো আমার বাড়ির ফ্যামিলি প্রোভাইড করতে পারবে না। তো সেই সময়টা মানে আপনি কি বলবেন যে তারা কি তাহলে এই স্বপ্নটা দেখা বন্ধ করে দেবে, নাকি আরো দেখবে, নাকি রাস্তা আসতে পারে, এই ব্যাপারে আপনি কি বলতে চান? খুব ভালো প্রশ্ন করেছেন। স্বপ্নটাকে না দেখার মতো মানসিকতা রাখতে হবে। আচ্ছা, আমাদের যেমন আমাদের অনেক নামী মনীষী বলেছেন যে স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমোতে দেয় না, সেটা না যেটা আপনি প্রত্যেকদিন রাত্রে দেখার চেষ্টা করেন, সেটা নয়। এটা খুব ভালো কথা বলেছেন। তো সুন্দর, আপনি সেই জিনিসটার উপর ফোকাস করুন, যেটা একটা ভোকেশনাল দিকটাও আপনাকে মেনটেন করে, তার সাথে বাস্তবিকতাটাকে মেনটেন করে, সেটাকে সামঞ্জস্যপূর্ণ রেখে পরিবারের মত, তাদের সাপোর্টটাও প্রচন্ড গুরুত্বপূর্ণ, এবং নিজের অ্যাকচুয়ালি উন্নতি করার জন্য যদি আপনি যে কোনো জিনিসকে এবং একদম শেষ পর্যন্ত বেস্ট করার চেষ্টা করেন, তাহলে সেটা অভিনয়ের ক্ষেত্রেও হবে, আপনার শিক্ষকতার ক্ষেত্রে হবে। তবে রিলসের এই ব্যাপারটা যে কোনো জিনিস, যেমন হাতে ডায়নামাইট যদি থাকে, সেটা পাহাড় ভাঙার ক্ষেত্রে কাজ করে, আবার বোম বানানোর ক্ষেত্রে অবশ্যই। তো আমার রুচিবোধ প্রথমে মানসিকতাটা করতে হবে, আমাদের মানসিকতাটাকে বিল্ড আপ করতে হবে। প্রথমে আমাদের শিক্ষিত হতে হবে এই দিক থেকে যে আমার হাতে যদি আগুন থাকে, আমি বাড়িকে আমি আলোকিত করব, নাকি বাড়িকে জ্বালিয়ে দেবো। প্রথম শিক্ষাটা নিজের উপরে, ওটা নিজের জিনিসটা আছে, নিজের তুমি ভালো কাজে লাগাবে না ওটাকে অসৎ পথে নিয়ে যাবে। ঠিক সেরকমই আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে, সেটা রিলস অবশ্যই ভালো কাজে ব্যবহার করো, অবশ্যই অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় জিনিস, ব্লগস, অনেক কিছু ব্লগস আছে, ট্রাভেলিং ব্লগস আছে, অনেক কিছু আননোন থিংস আছে আমাদের জানার, এমন অনেক জিনিস, সেগুলো অবশ্যই করো, এক্সপ্লোর করো। তাহলে অবশ্যই রিলস থেকে যেই আমাদের একটা রেমুনারেশন, কিছু একটা যে ইনকামের পথ, সেটা অবশ্যই যেটা আসবে, সেটাতে কারোর অভিশাপ থাকবে না, বা কেউ কোনো আপনার উপরে কোনো কথা বলতে পারবে না। কারণ অনেক এমন রিলস আছে যারা ইনকাম তো করেন কিন্তু সম্মানটা নেই। তো আমার কাছে অনেক ব্লগাররা তো দেখতে পাচ্ছি যে বানাচ্ছে কিন্তু সম্মানটা ঠিকমতো পাচ্ছে না। সেটাই। তো সম্মানটাকে বজায় রাখতে গেলে আপনাকে নিজেকে সম্মান রাখতে হবে, সম্মানিত, নিজেকে ভালোবাসতে জানতে হবে, নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকে সম্মান দিতে হবে। তাহলেই কিন্তু আপনি একটা সম্মানীয় জায়গায় যেতে পারবেন। বাহ, খুবই ভালো। নেক্সট কোশ্চেন আমি করবো যে এই যে আপনি এতদিন তো অভিনয় করছেন, পাশাপাশি অনেকখানি করছেন, আর দেখতে পাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম করছেন, তো এই অভিনয় করার পাশাপাশি এমন কোনো বিশেষ কোনো স্মৃতি রয়েছে যে আপনার জীবনে খুব মেমোরেবল, বা যে আমি অভিনেতা হিসাবে আমাকে সবাই দেখছে, তার পরিবর্তে এরকম একটা বিশেষ কোনো প্রাপ্তি আপনার জীবনে? প্রাপ্তি বলতে দর্শকদের ভালোবাসা। এই তো আপনি সবথেকে বড় আপনি আজকে আমাকে এখানে ডেকেছেন, এটাই তো বড় প্রাপ্তি আমার কাছে। অ্যাকচুয়ালি যে কোনো প্রাপ্তি বড় প্রাপ্তি, ছোট ছোট প্রাপ্তিগুলোকেই আমি স্মৃতির মণিকোঠার মধ্যে আমি সাজিয়ে রাখতে ভালোবাসি। তো মানুষের ভালোবাসা, মানুষের সুনাম অর্জন করা, অ্যাকচুয়ালি দুর্নাম অর্জন করাটা খুব সোজা। আপনি একটা ভুল করবেন, আপনার দুর্নাম হবে, কিন্তু সুনামটাকে বজায় রাখা প্রচন্ড, বজায় রাখাটা খুব ধরে রাখাটা। তো হ্যাঁ, এটাই হচ্ছে, আমি সবসময় এই জিনিসটাকে দেখি যে হ্যাঁ, আমাকে আমার বেস্ট দিতে হবে, এবং স্মৃতি মণিকোঠায় এটাকে আমি সাজিয়ে রাখি। আচ্ছা, আরো আমি চাবো পরবর্তী সময়ে আপনি আরো বড় জায়গায় যাবেন, শুধু আমি কেন, বড় বড় জায়গায় আপনাকে দেখতে পাবো, এটাও আমি যেন চাই যে আপনি অনেক জায়গায় যান। আমার একটা বেস্ট উইশেস আপনার কাছ থেকে। তো যাই হোক, আমি পরে কোশ্চেন করব, সেটা হচ্ছে আমরা যাই হোক নর্থ বেঙ্গলে বাস করি, উত্তরবঙ্গে বর্তমান সময়টা চাকরির রেশারেশি, কারো চাকরি চলে যাচ্ছে, আমরা নিউজে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো মানুষ না কোথাও গিয়ে চাচ্ছে যে আমি একটু ডিফারেন্স লাইনে যদি ভাবতে পারি। তো চাকরি পড়াশোনার পাশাপাশি কেউ অভিনয়টাকে পেশা করতে যাচ্ছে, কেউ আবৃত্তি শিখছে, কেউ নাটক শিখছে, থিয়েটার তো হামেশাই। কিন্তু না,
কোথাও কি তাদের মনে হচ্ছে যে হয়তো উত্তরবঙ্গের থেকে হয়তো সেই স্কোপটা পাবো না আমরা, যেটা দক্ষিণবঙ্গে আগে পায়, হয়তো এখানে অনেক কিছু করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু। তো তাদের উদ্দেশ্যে কি বলবেন, যেটা উত্তরবঙ্গ থেকে একটা ছেলে বা একটা মেয়ে কি স্বপ্ন দেখতে পারে যে আমি বড় জায়গায় যাব? এখানে আমার একটা মত আছে, যেমন আমরা অনেক সায়েন্টিস্টের আমাদের বায়োগ্রাফিগুলো যদি আমরা ঘাঁটি তাহলে দেখব যে মূল যেই কাজটা করতে চেয়েছে তার মূল লক্ষ্যটাকে যেতে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা বিভিন্ন মাধ্যম খুঁজেছে, এবং সে মাধ্যম অনেক সময় এমন হতে পারে হকারি, আচ্ছা আচ্ছা, ছোট ছোট কাজ যেটাকে আমরা ছোট বলি, কিন্তু আমার মূল লক্ষ্য কিন্তু হকারি নয়, সায়েন্টিস্টের ওই জিনিসটা আমাকে আবিষ্কার করতে হবে। তার জন্য আমার ল্যাবের এক্সপেরিমেন্ট অ্যাপারেটাস এর যে অনেক দামি দামি জিনিস, মাইক্রোস্কোপ, এগুলো কিনতে হবে। তার টাকাটা আমি জোগাড় করব কি ছোট ছোট কাজ। তো আমার মনে হয় যে কোনো কাজেই করতে গেলে সেটাকে একদম প্রথম লক্ষ্য রেখে দ্বিতীয় এমন কোনো কাজ আপনি করুন যেটা ট্রেন্ডিং এ আছে। মনে করুন আপনি কোনো ভোকেশনাল কোনো কিছু করছেন, মোবাইল রিপেয়ারিং করছেন, বা যে কোনো কাজ আপনি করছেন খুব নিষ্ঠা সহকারে করছেন, আপনি নামটা এমন রেখে দিলেন যে মানুষ আসতে বাধ্য। আপনি এন্টারপ্রেনিয়রশিপ এরকম আপনি কোনো একটা দোকান দিলেন, এখন এমন অনেক দেখা যাচ্ছে সত্যিকারে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। এন্টারপ্রেনার সংখ্যা অসংখ্য, কাজের বিনিময়ে কাজ দিচ্ছে। এন্টারপ্রেনারশিপ যেটা, এই মাধ্যমটা অনেকেই জানে না যে হোয়াট ইজ এন্টারপ্রেনারশিপ। তো এটাই অরিজিৎ দা বললো, এন্টারপ্রেনার যারা কাজের বিনিময়ে কাজ দেয়, তাই তো? রাইট, এক্স্যাক্টলি এই জিনিসটা। হ্যাঁ, তো এবং নিজের থেকে নিজের ক্ষমতা একটা বিজনেস বিল্ড আপ করা, এবং এই বিজনেস বিল্ড আপ করার পরে যে আপনার যে ইনকামটা হচ্ছে সেটা আপনি দিন আপনার মেইন লক্ষ্য। হ্যাঁ, জীবনের গোল, মেইন যে আমার লক্ষ্য। তার জন্য আমাকে প্রথমেই যে প্রথম বেসিক আমাকে পয়েন্টটা আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে ইনকাম। আগে আপনি টাকা জমান, তারপরে আপনি সঠিকভাবে আপনি একটু অনুধাবন করুন, আপনি আশেপাশের ফিল্ডস গুলোকে একটু দেখুন, পরখ করুন, এবং তারপরে আপনি যেই জায়গায় যাবেন এবং সঙ্গে একটা বড় ব্যাপার পরিচিতি লাভ। পরিচিতি লাভ, মানুষের সাপোর্ট। আপনি মানুষের সাপোর্ট এবং পরিচিতি লাভ যদি করেন তাহলে আপনি যেটা করবেন সেটাতেই আপনার মানে সাকসেস শিওর। যেমন একটি জমিতে কর্ষণ আপনি যদি দিতে থাকেন এবং খুব ভালো একটা উর্বরতা বৃদ্ধি হয়, ওখানে আপনি যে বীজটাই দেবেন সেটাই ফসল হবে। তো আমার মতে ফসলের জন্য চিন্তা না করে নিজের জমিটাকে আগে ঠিক করতে হবে। একদম, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। আর আরেকটা জিনিস বলবো যে এই যে অভিনয় তো অনেকে করছে, তো অনেকে দেখতে পাই যে আমাদের কাছের জলপাইগুড়ি জায়গাটাও ছোট, এখানে দেখা যায় যে কেউ ভালো কাজ করছে, হয়তো 20 জন সাপোর্ট করছে, কিন্তু ম্যাক্সিমাম জন সাপোর্ট করছে না, কেউ কারোর ঈর্ষান্বিত মনোভাব হচ্ছে। এই জিনিসটা নিজের বন্ধুদের মধ্যে ঘরে শত্রু বিভীষণের মতো, কেউ নিজের লোকেরই বাস দিচ্ছে, তাদের মনোবলটা কোথাও গিয়ে ভেঙে যাচ্ছে। তো এরকম কি আপনার সাথে হয়েছে কোথাও, যে আপনার কাছের মানুষ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা আপনার খারাপ লেগেছে এরকম কিছু? এটাকে কি বলবো, পডকাস্ট হচ্ছে, তার মধ্যে পডকাস্ট হচ্ছে, ওই জন্যই তো লাইভ কোশ্চেন। এ তো পডকাস্টে আমি বুঝিনি এরকম প্রশ্ন আপনি করবেন, তাহলে রেডি হয়ে আসতাম এইভাবে। খোলা আকাশের নিচে মন খুলে হচ্ছে ঘরের মধ্যে, একদম, কিন্তু কোশ্চেন হবে খোলাখুলি, ওই জন্য এপিসোডের নামই খোলা আকাশের নিচে। একদম হাইপোথেটিক্যাল কোশ্চেন এটা। তো হয়েছে তো বটেই, অবশ্যই এটা হতেই হবে। দেখো সবার জীবনে এরকম হয়, কেন না হলে পরে আমরা শিখবো না। এটা হয়েছে, কিন্তু আমি না এটাকে অ্যাকচুয়ালি খুব সুন্দর করে হ্যান্ডেল করেছি। আচ্ছা, যে আমি মনে করি একটা জিনিস আমি শিখেছি এটা, যে একটা দাগ, সেই দাগটাকে আপনি কেটে বা মুছে ছোট করবেন না, আপনি তার পাশে আরেকটা বড় দাগ দিয়ে দেবেন, ওটা এমনিতে ছোট দেখাবে। আমার এই জিনিসটা আমার সবসময় মনে হয়, কেউ যদি আমাকে ছোট করে বা ঈর্ষান্বিত করে, ঈর্ষান্বিত করা খুব ভালো জিনিস, নিজের পক্ষে কিন্তু ভালো। আমি নিজে দেখছি এটা, ঈর্ষান্বিত করলে মানে আমরা একটা যে রাস্তা আমরা করেই ছাড়বো। এবং ঈর্ষান্বিত করার অর্থ হচ্ছে আপনি সঠিক রাস্তায় যাচ্ছেন, ঠিক আছে? প্রথমে আরেকটা জিনিস, প্রথমে মানুষ দেখবে, হাসবে, আপনাকে নিয়ে কথা বলবে, তাচ্ছিল্য সহকারে দেখবে, হাসবে, সবার শেষে আপনাকে অনুসরণ করবে। তাই ওই
আপনার ওই যে মেইন টপিক যে জমিটাকে আমাকে ডেভেলপ করতেই হবে। সে শিক্ষকতার দিক থেকে ডেভেলপ করে নিজেকে, বা আপনি অভিনয় জগতে আপনি বিভিন্ন ভাবে নিজেকে উন্নতি আরো গ্রুম করুন নিজেকে। আর অথবা আপনি কোনো এন্টারপ্রেনারশিপ বা বিজনেস যেটা আপনি করছেন সেটাকে আপনি এমন সুন্দর করে দিন যেটা ট্রেন্ডিং এ যাচ্ছে। তো প্রত্যেকটার মধ্যে যদি আপনি আপনার জান দিয়ে দেন, আপনার হৃদয় দিয়ে আপনি কাজ করেন, সেটা অবশ্যই কিন্তু রিয়েলিস্টিক ট্রেন্ডস, মানুষের চাহিদা, এই ইকোনমিক্যাল ব্যাপারগুলোকে, ইকোনমিক্সটাকে সঙ্গে রেখে ব্যালেন্স করে চলতে হবে। তাহলে কিন্তু অবশ্যই যে কোনো দিকেই আপনি সাকসেসটা পাবেন। এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। চা খেতে খেতে আর বেশিক্ষণ টাইম নেই, জাস্ট একটু আড্ডা। আচ্ছা, এই যে এত জায়গাতে শুট করতে গেছেন, কখনো আউটডোর, ইনডোর তো হয়েছে, আমি আউটডোরের কথা বলছি, বাইরে গেছেন, আমি হয়তো শুনেছিলাম কোনো এক সময় আপনার কাছ থেকে যে কিছু একটা হন্টেড কিছু একটা আপনার সাথে হয়েছিল, ওটা আপনি দর্শক বন্ধুদের জানাতে চাচ্ছিলেন, ওই জন্য ওটাই আমি বলছি। ব্যাপারটা কি হয়েছিল, মানে কি? অ্যাকচুয়ালি জীবনে আমার দুটো এরকম ইনসিডেন্ট মনে পড়ছে। প্রথমটা হচ্ছে দার্জিলিং এ হয়েছিল, মানে হরর এক্সপিরিয়েন্স। ওটা দার্জিলিং এর লামাহাটার একটা বাংলো ছিল, সরকারি বাংলো। ওটা আমাদের ডিরেক্টর স্যার ভাড়া নিয়েছিলেন। তো ওখানে আমাদের শুট যখন হচ্ছে তখন দেখি আমার পাশে যে সিটটা, সেই সিটটা গরম হয়ে আছে। আমি এমনি হাত পড়ে গেছিল, গরম, কেউ কিন্তু বসেনি। মানে কোন জায়গা? ওটা কোনো সিমেন্টের কিছু ছিল না কোন চেয়ার টাইপের? না, ওটা চেয়ার ছিল। আচ্ছা, চেয়ার ছিল, হ্যাঁ। আর পুরো ভেতরে একদম মানে রয়্যাল টাইপের, মানে গ্রামোফোন, তারপরে আসবাবপত্র যা যা থাকে মোটামুটি একটা সাবেকিয়ানা। কোনো বাংলোর মধ্যে? বাংলোর ভেতরে। আচ্ছা। তো ওই সময় আর কি গরম হয়ে গেল। আমি দেখালাম গরম আসে, আমি ভয় পেয়ে গেলাম। প্রথমের দিকে ভয় পাইনি, কারণ আমি এগুলো জিনিসে সত্যি ভয় পাই না, হয়তো আমার রাশির ফলে হয়তো এটা জানি না। তো আমি বললাম কিছু আমি সেরকম করিনি। তারপরে আমি আবার দেখলাম এক্সপেরিমেন্ট করার জন্য হাত দিই, হ্যাঁ গরম, কিন্তু গরমটা কেন হবে, গরম কি কারণে হবে? এমনি তো বাইরে লো টেম্পারেচার, দার্জিলিং তো অবশ্যই। আর ওটা রাতে শুট ছিল, আর সেটা তখন বাজে হচ্ছে 11:30 পৌনে 12। ওটা আবার রাত্রিরে গরমটা, দিনে না? আমি দিনেও ভেবেছিলাম তাও একটা উপায় হতো, আমরা কোনো সায়েন্টিফিক উপায় পাচ্ছি না, তাই তারপর তো তখন আমি ডিরেক্টর স্যারকে বললাম, আমার যে সহকারী যে হিরো ছিল তাকেও আমি বললাম যে এই ব্যাপার কি হয়েছে। হাত দিয়ে ও আবার মানে বসে পড়লো, সে কোনো ফিল পাচ্ছে না, কিন্তু হ্যাঁ ভেতরে গরম আছে। তো তখন আমরা আসবাবপত্রটা আমরা সরিয়ে আমরা অ্যাজ ইট ইজ যখন চালু করি, তখন দেখি বিভিন্ন জিনিস আমাদের সাথে হচ্ছে। তো আমাদের ক্যামেরায় কোনো কিছু হচ্ছে, তো ক্যামেরাটা পড়ে যাচ্ছে অটোমেটিক্যালি, বা ওয়ান টেকে যে জিনিসটা ইজিলি হয়ে যায় সেটাকে আমাদের 10-12 বার টেক হচ্ছে। চুল যে আমাদের অ্যাকচুয়ালি ভূতের ইয়ে ছিল, যে ভূত সেজেছে তার চুল আলুলায়িত হয়ে যাচ্ছে আরো বেশি, যেটা দরকার ছিল না, অতিরিক্ত। তো এরকম তারপর শেষে অবশ্য এটা হয়নি, কারণ এটা 2019-এর ঘটনা বললাম। সে শ্যুটটা কি পুরো কমপ্লিট হয়েছিল? শ্যুটটা ওইটুকুটাই খালি বাকি ছিল, ওইটুকুটা নিতে দেয়নি সেই স্পিরিটটা। আচ্ছা আচ্ছা। তো শেষে আমাদের ডিরেক্টর অসুস্থ হয়ে যান, জ্বর চলে আসে। তো আমি বুঝতে পারি যে কর্ণধার তাকেই অ্যাটাক করে, যাতে করে পুরো জিনিসটা না হয়। হ্যাঁ, তারপরে আমরা মানে কোনো একটা বাধা চলে আসে, বারবার করে বাধা আসে। তো এটা প্রথম। দ্বিতীয়ত রিসেন্টলি একটা শর্ট ফিল্ম আসতে চলেছে। আচ্ছা, আমার প্রোফাইলে গেলে বুঝতে পারবেন। আচ্ছা, দেখবেন অরিজিৎদার প্রোফাইলে ঘেটে অবশ্যই দেখতে পাবেন অরিজিৎ কোন সিনেমা করে, অনেক কিছু নতুন নতুন সিনেমা আসছে। আমাদের সেখানেও হয়েছে কি, কোন আমাদের ডিরেক্টর আছে শরবেন্দু শেখর দত্ত। আচ্ছা, শরবেন্দু শেখর। আচ্ছা, তার প্রোফাইল ঘাটলে বোঝা যাবে। আমি নামটা বলতে পারছি না, সরি। নামটা অবশ্যই রিভিল করার দরকার না, আপনি ডাইরেক্ট দেখবেন, এর জন্য নামটা আমি রিভিল করতে দেব না, অবশ্যই নইলে সাসপেন্সটা থাকবে না। এটা খুবই ভালো, আমি দেখছি বাকিটা। কি হয়েছিল ওখানে? একদম কি হলো, একটা সিন ছিল যে আমি একা আমি সিনটা রিভিল করতে চাই না, জাস্ট একটুখানি বলতে চাই যে আমি
একা একা আমি হোঁচট খেতে খেতে একটা ওয়াল থেকে আরেকটা ওয়ালে আমি যাচ্ছি, সিনে দেখানো হচ্ছে যে ভূত আমার উপরে চড়ছে, কিন্তু আমি যখন সত্যিকারের আমি যখন একা যখন শুট হলো তখন আমি দেখলাম যে আমার এটা ভারী হয়ে আছে, মানে তার মানে যখন কেউ আমার উপরে চড়ে মানে কেউ একজন করলে তো একটা ওয়েট বোঝা যাবে, আমার উপরে তো সেকেন্ড টাইম আরেকজন চড়েছিল যে আর কি আমাদের আর্টিস্ট, সেই সময় তো আমার ভেতরে একটা ওই ভারী ব্যাপারটা আসবে, এটা স্বাভাবিক, কিন্তু যখন আমাকে রিশুট করতে হলো যে ভারী আমি খালি আছি, তখন তো আমার ঘাড় কি লাইট থাকা উচিত, হালকা থাকা নর্মাল থাকা উচিত, জাস্ট অভিনয় করবো, কিন্তু না, তখনও গরম, তখনও ভারী, পুরো ভারী হয়ে গেছে। ব্যাপারটা খুবই রকম লাগছে। আমি তো মানে সিরিয়াসলি, বাট ওই যে বলছিলাম আমি এগুলোতে মানে ভয় কোথাও বিশ্বাস কিন্তু করি, কিন্তু তবুও ভয় পাই না। মানে কোথাও কিছু তো হয় যেগুলো উত্তর আমরা পাই না, ওটা ওইভাবেই রেখে দিই। এরকম অনেক কিছুই আছে যেখানে সায়েন্টিস্টরা ওটা নিয়ে এখনো পরীক্ষা করছে যে ব্যাপারটা কি। ওই যে কথা হয় না যে কখনো কোন একটা পেশেন্ট মরবে না বাঁচবে, ডাক্তাররা বলতে বাধ্য হয় দিস ইজ এ মিরাকেল। যদি মিরাকেল হয় তাহলেই বাঁচবে। কারণ কোথাও গিয়ে ডাক্তার বলো সবাইকে সায়েন্টিস্টদের কোথাও গিয়ে একটা ছেড়ে দিতে লাগে, একটা স্পেস আলাদা করে যে কিছু একটা তো আছে ভাই। there is something more than science. অবশ্যই এটা আমি বিলিভ করতে। So what is discovered is science, but what is not discovered, what is that? ওটাই হচ্ছে বড় প্রশ্ন, যে যেটা ডিসকভার করা হয়নি, ব্ল্যাক হোল থিওরির মতো এখন ওটা নিয়ে সেটা তাহলে কি, সেটা আসলে কি। তো আমি সেদিনকা আমি অ্যাকচুয়ালি ইভিল স্পিরিটের যে অ্যাটাক আমাদের আর্টিস্টের সঙ্গেও অ্যাটাক হয়েছিল, কিরকম অ্যাটাক, পরবর্তীতে যদি সুযোগ হয় আপনারা অবশ্যই যদি হয় তাহলে অবশ্যই বলবো যে কি হয়েছিল, এবং যার সাথে তাকেও আর কথা বলা যাবে, তার সাথে ওটা টিমের সাথে কথা বলা যাবে। তো অবশ্যই তাকে অ্যাটাক করেছিল এবং খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছিল, কিন্তু ক্যামেরা বন্ধ হয়নি, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ক্যামেরা কিন্তু চলেছিল, কিছু ফুটেজ না ওটা দেখা যায় না, ইভিল স্পিরিট দেখা যায় না, বাট তাদের কর্মকাণ্ড দেখা যায়। কর্মকাণ্ড অবশ্যই, যে আমি শর্ট মুভিটার কথা বলছি সেখানে তার প্রুফ অলরেডি আছে। দর্শকরা, আমি বেশি কিছু বলতে বলবো না এখনই, আমি বারণ করবো, সব যে মানুষ দেখতে পাবে না, এটুকুটা কি হয়েছিল ওটার জন্য মানুষ আরো বেশি সিনেমাটা দেখুক, তাহলে বাকিটা পরে রিভিল করবো। আরেকটা কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে চলে যাই। অবশ্যই, যে এই যে অনেকে বলে না যে আমাকে ট্রেনিং এ চলতে গেলে, সিনেমা করতে লাগে, বলিউডে যেতে গেলে বা টলিউডে যেতে গেলে, সিরিয়াল যাই হোক না কেন, আমাকে ওপেন হতে হবে, আমাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, অনেকখানি শুনতে পাই কোনো পরিচালকদের সাথে। এই যে একটা জিনিস যেটার জন্য এখনকার দিনে নেটিজেনরা সাহস পায় না, বা কোথাও গিয়ে গার্জিয়ানরা ভয় পায় যে আমার ছেলে মেয়েটা খারাপ পথে চলে যাবে না তো, বা সে যে অ্যাক্টিং করতে যাচ্ছে গঙ্গার ওপারে চলে গেলে কি খারাপ হয়ে যাবে। শুধু গঙ্গার ওপারেই না, অনেকে ফেক ভাবে অনেক কিছু করে, অনেক কিছু আমি শুনতেই পাই, এখন তো বেড়ে গেছে অনেক নানা ভাবে, কেননা এখন তো কোনটা গুড টাচ ব্যাড টাচ এটা শেখানো হয় না। আমাদের ইন্ডিয়াতে সেক্স নলেজ নিয়ে কোনো এডুকেশন এখনো হয়নি, তো সে বুঝতে পারে না ব্যাপারটা কি। যখন হয়ে যায় সেও বলতে পারে না মা বাবাকে যে আমার সাথে এরকমটা হয়েছে। হয়তো কখনো গিয়ে যখন ওটা ম্যাক্সিমাম লেভেলে চলে যায় তখন হয়তো সে ব্লাস্ট করে যে আমার সাথে ডিরেক্টর এরকম করেছে, ওরকম করেছে, এই যে জিনিসগুলো। তো এটা কি বিপজ্জনক আপকামিং প্রজন্মের কাছে এই জিনিসটা? মানে গার্জিয়ানদের উদ্দেশ্যে কি বলবে? গার্জিয়ান উদ্দেশ্যে আমি বলবো, ছেলে মেয়েকে একা ছাড়বেন না। আচ্ছা, এটা অবশ্যই, ছেলে মেয়েকে একা ছাড়বেন না। ডিরেক্টর স্যার যে আছে তাদের ফোন নাম্বার নিন, তাদের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক, যেটা সম্পর্কে থাকুন। অবশ্যই সমস্ত ডিরেক্টর এরকম নয়, অবশ্যই, না হলে আমাদের ইন্ডাস্ট্রি কখনোই চলতো না। কিছু কিছু এরকম অনেক আছে যারা এই ইন্ডাস্ট্রির মানে এই কালিমার লেপন করছে, যাদের কিছু কাজের জন্য আমরা বলি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিটাই খারাপ। সবাই খারাপ নয়, কিন্তু আপনাকে দেখতে হবে, চোখ কান খোলা রেখে যেতে হবে, দেখতে হবে, এবং আপনার প্রথম স্টেপটা হবে তার কথা বলার টপিক। আপনার এটা খুব ভালো, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড, অবশ্যই এগুলো যদি আপনার একদম ঠিক থাকে, এবং আপনার ট্যালেন্টটা, আপনার অডিশনে যদি আপনার প্রোফাইল সবকিছু ঠিক থাকে, এবং যা যা করতে বললো অ্যাক্টিং যে কাজগুলো সেগুলো যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনাকে না নিয়ে পারবে না।
কিন্তু আপনার মধ্যে সেই ইউনিকনেসটা কিন্তু থাকতে হবে। যেমন কিছু অ্যাক্টিং আছে, আপনাকে যদি এমন করে বলে, সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, যে একটা চরিত্র সে হচ্ছে হঠাৎ শুনলো তার মা মারা গেছে, আচ্ছা, কিন্তু তার আগে সে তার ইয়ের সঙ্গে বান্ধবীর সঙ্গে কথা বলছিল, আচ্ছা, তো বান্ধবীর সঙ্গে কথা বলছিল থেকে শুরু করে খবরটা আসলো যে তার মা মারা গেছে, এই পুরো তারপরে যে ইয়েটা ইমোশন যে চেঞ্জ শেড অফ ক্যারেক্টার, এই জিনিসটা ফুটিয়ে তোলো। আচ্ছা, তো আপনাকে কি করতে হবে, সেলফিশ হতে হবে, আপনাকে সত্যিকারই ভেবে নিতে হবে যে আপনার মা মারা গেছে, তাহলে আপনার ওই অভিনয়টা ফুটে উঠবে। মানে ইউ হ্যাভ টু ডু দ্য মেথড অ্যাক্টিং। মেথড অ্যাক্টিংটাকে যদি আপনি ঠিক করেন আর আপনার কাজ যদি আপনি 100% ঠিক করেন, তাহলে কোনো ডিরেক্টর আমার মনে হয় না সেরকম কোনো প্রপোজাল দেওয়ার জায়গা পাবে। আমরা এখন আকসার এই জিনিসটা দেখি, তাদের সাথেই এই জিনিসগুলো ম্যাক্সিমাম হয় যারা প্রথম স্টেপটা ডিরেক্টরের কাছে কিছুটা ইঙ্গিত মনে হয়, প্রথম স্টেপ একটু হলেও। অবশ্যই আপনাকে প্রথম থেকে নিজের সঙ্গে নিজেকে সম্মান দিতে হবে। আমি প্রথম থেকে একটা কথাই বলে এসেছি যে নিজেকে সম্মান দিতে হবে, মা বাবার সঙ্গে যেতে হবে, এবং হ্যাঁ এত কিছু যদি দেখে এবং একটা ডিরেক্টর যদি দেখে যে মা বাবা সঙ্গে আছে, অনেক জায়গায় সেটে কিন্তু অ্যালাউ করে না, আমার সময়ও মা বাবাকে অ্যালাউ করে না, বাট একজনকে রাখে বাইরে থাকবে, বাট ভেতরে প্রাইভেসি করাই যাবে। হ্যাঁ, কিন্তু ডিরেক্টর যেন এটা জানে, বা যারা টেকনিশিয়ানস আছে সবাই যেন জানে এর গার্জিয়ান বাইরে অপেক্ষা করছে। অবশ্যই এটা মানে পুরো বিষয়টা এমন নয়, যেমনটা অরিজিৎদা বললো, যে এমনটা ভাবার কিছু নয় যে আপনার মেয়ে গেলেই একজনের ভালো একটা বা খারাপ কারোর সাথে টাচে গেলে সে খারাপ হয়ে যাবে, তার ক্যারিয়ার খারাপ হয়ে যাবে, তো এরকমটা ভাবার কিছু নয়। কেননা খারাপ মানুষ থাকবে কিন্তু ভালো মানুষটাই বেশি, ওটাকে আমাদের সিলেকশন করে নিতে লাগবে নিজের বিহেভিয়ার দিয়ে, পার্সোনালিটি দিয়ে। যদি আপনার জোর থাকে, আপনার যদি নিজের উপর নিজের ভালোবাসা থাকে, তাহলে কেউ আপনাকে মানে টাচ করার এই সাহসটা পাবে না। একদম ঠিক। আচ্ছা, এই যে আপনি তো শিক্ষকতা লাইনে আছেন, স্টুডেন্ট পড়াচ্ছেন, হ্যাঁ, তো এই এডুকেশন লাইনের সাথে সাথে এই যে প্যারালালি আপনার যে অভিনয়টা যে করছেন, এবং সেটা নানা চরিত্রের মধ্যে, কখনো কমেডি দেখতে পাচ্ছি, কখনো হরর, বা কখনো অ্যাজ এ মার্ডারার আপনি মার্ডার করতে যাচ্ছেন, তো একটা অভিনেতাকে নানা রকমের অ্যাক্টিং এর রোলস মানে পাবেই, এটাই যে নর্মাল সাধারণ ব্যাপার। যাই হোক, তো এই প্রফেশনে আপনি যে টিচার হিসেবে যখন এই যে বাইরে বেরোচ্ছেন, সমাজের মুখোমুখি হচ্ছেন, তখন কি মানুষজন আপনাকে কখনো এরকম কোনো ব্যঙ্গাত্মক প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে আপনি তো টিচার, এ পাশে অভিনয় করছেন, আবার ব্যাড ক্যারেক্টার, এ বাবা এ তো টিচার, এ তো আপনি আবার কমেডি করছেন, তো এই জিনিসটা মুখোমুখি হতে হয়েছে? এবং যদিও হয় এই জিনিসটা, আপনি কিভাবে সামলিয়েছেন নিজেকে, মানে মোটিভেশনটা কি করে করেন আপনি নিজেকে? দারুণ প্রশ্ন। যখন আমার প্রথম একটা অফার আসে অভিনয়ে, আচ্ছা, একটা প্রোডাকশনের সঙ্গে, নামটা বলবো না, আচ্ছা অবশ্যই এটা সব, তো আমাকে এমন কিছু একটা চরিত্রের অভিনয় ছিল যেটা সবাই করবে না, করবেই না, আর আমি একটা স্কুলের, যেটা আমি বললাম প্রথমে, তো সেইটা ভেবে সেটার সম্মান বা সেটার দিকটা পর্যালোচনা করতে হয় ব্যাপারটা, কারণ আমাকে অভিনয় শেষে আমাকে সেই স্কুলটা যেতে হবে। এক্স্যাক্টলি, এই কোশ্চেনটা মাথায় থাকে, কারণ অভিনয় না, আমাকে বাস্তবেও যেতে লাগবে, আমাকে স্কুলটা করতে লাগবে শোন থেকে শুনি, তো এই একটা ব্যাপারটা কাজ করে। এক্স্যাক্টলি। তো কিন্তু আমি কিন্তু তাদেরকে না বলিনি, আমি কিন্তু কাজটা করেছি, আর কাজটা করার পর ডিরেক্টর স্যার আমাকে একটা পিঠ চাপড়ে বাহবা দিয়েছে, বলছে আপনি এই লাইনে এরকম ধরনের রোলও আপনি করেছেন, এটার পাশাপাশি আপনি একটা স্কুলের একটা প্রধান পদে আছেন, সেটার পাশাপাশি আপনি এটা করেছেন, এটার প্রফেশনালিজম আলাদাই। তো আমাকে এটা বললো, ভালো লাগলো কথাটা, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ আপনি ওটা স্ট্যাটাসে দিতে আপনার একটু কষ্ট হবে। আচ্ছা, ওই স্ট্যাটাসগুলো এখন তো আমরা কিছু বলেই পরে স্ট্যাটাসে দিতে চাই, সবকিছু আগে স্টোরিতে দেব, ওটাতে আমাদের শান্তি। নিজেটা কি অ্যাক্টিং করলাম আগে ব্যস্ত থাকি, স্ট্যাটাসটা যেন কয়জন দেখলো, কয়জন রিঅ্যাক্ট ফেললো, আর লাভ রিঅ্যাক্টে কয়জন ফেললো, তো ওই সময় আপনাকে একটু
চোখ কান খোলা রেখে আপনাকে আগাতে হবে, সজাগ থাকতে হবে। আর আপনার যে সমস্ত এক্সট্রা আর বাকি আপনার কাজগুলো আছে সেগুলো ছোট ছোট শর্টস আপনি করুন, আপনি ছোট ছোট ক্রপ ভিডিও যে আছে ওগুলো আপনি করুন, করে আপনি দেখান এবং আপনার যে অডিয়েন্স সেটাকে আপনি বিল্ড আপ করুন। তো আপনি ধীরে 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 ওই বিল্ড আপ করতে করতে আপনার যে ওরকম নেগেটিভ চরিত্র, তখন মানুষ বুঝবে যে আপনি সমস্ত কাজই করছেন, তার মধ্যে নেগেটিভ কাজ। এবং আপনি মাঝে মাঝে কোনো এরকম লিখুন আপনার স্ট্যাটাসে যে ইট ইজ জাস্ট আ প্রফেশনালিজম, রিল অ্যান্ড রিয়েল লাইফ ইজ টু ডিফারেন্ট ফিল্ডস। তো এটা আপনি আগে তাদেরকে এইভাবে তৈরি করুন, আপনার সেই স্ট্যাটাসটা যেন সে দেখে, তারা যেন দেখে। তা আপনার এদিকটাও আপনি ঠিক রাখতে পারছেন, আর ওদিকেও ঠিকঠাক রাখতে পারছেন। হ্যাঁ, তো এই সমালোচনা আমি বলবো না, সাপোর্টই করেছে, আমার মা বাবা যথেষ্ট সাপোর্ট করেছে। তার মানে পজিটিভটাই বেশি, ওইজন্য বেশিটা ডিমোটিভেট হতে হয়নি, বাহবাইটাই বেশি পড়েছে, বাহবাটা ভালো একটা ইন্সপিরেশন বেশি পড়েছে। হ্যাঁ, তো কিন্তু এই যে মাঝে মাঝে এই জিনিসগুলোকে আপনাকে একটু ভালো মতো করতে হবে, এটা মাথায় রাখতে লাগবে। আচ্ছা, এই যে অ্যাক্টিং লাইনটা যেটা বললাম আমি, এটা আপনি ইন্সপিরেশন কে যদি আমি বলি, যে কেন হঠাৎ করে মনে হলো, কাউকে দেখে তো আমরা বলি যে না আজকে আমার শাহরুখ খান অভিনয়টা ভালো লাগছে, বা আমার আজকে মীর আফসার আলীর গলাটা খুব আমার সুন্দর হচ্ছে, তো আপনার এমন কোনো ইন্সপিরেশন আছে যাকে দেখে তার মতো হতে চান এরকম? আমি অ্যাকচুয়ালি নিজের মতো হতে চাই, নিজের একটা ওন বিল্ড আপ করতে চান, ওন পার্সোনালিটি কাউকে কপি করে না, নিজে চেষ্টা করি। জানি না কতদূর কি করতে পারছি বা পারবো জানি না, তবে আমি অভিনয় জগতে আমার যে অভিনয়টা শিক্ষা, তার হাতে খড়ি হচ্ছে আমাদের জলপাইগুড়ির নাট্য সংস্থার, মানে নাট্য শিল্পের স্বনামধন্য নাম শ্রী সাধন চক্রবর্তী মহাশয়। ওনার অবদান যথেষ্ট বেশি, আমাদের মেথডিক্যাল অ্যাক্টিং গুলো, ক্লাসিক ড্রামা, এগুলো সব শিখিয়েছে, ক্যামেরার অ্যাঙ্গেল, তো হ্যাঁ শিখেছে। আর দ্বিতীয় আমি নাম করতে চাই সুজাত স্যার আমাদের উত্তরবঙ্গের একজন নামী অভিনেতা ছিলেন। তো সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী দেবী তার সঙ্গে অনেক কাজ করেছেন। তো আমাদের জলপাইগুড়িতে এরকম মানুষ অনেক জ্যোতিষ্ক তারা আছে যারা লাইমলাইটের বাইরে থাকতে চায়, পছন্দ করে। তো আমি অবশ্যই তার নামও নিতে চাই, কারণ তার থেকেও আমি অবশ্যই অভিনয় শিক্ষা পেয়েছি। হ্যাঁ, এদের দুজনের নাম না করলে আমি নিজেকে কেন যেন পাপি বলতে। অবশ্যই বলুন, অবশ্যই ঠিকই আছে। তো সবাই দেখলেন, লাস্ট আমি কথা বলবো, যেহেতু আমার সামনে স্যার উপস্থিত রয়েছেন, তাই একদম শেষে চলে এসেছি, আর হাতে বেশি সময় নেই, তাই লাস্ট কিছু কথা বলবো যেটা স্যার সাজেশন দেবেন দর্শকদের উদ্দেশ্যে। এবং সেটা কি, সেটা হচ্ছে এই যে এখন সবাই না নিজেকে ট্রেন্ডিং টপিকে রাখতে চায়, কেউ রিলস বানাচ্ছে, হ্যাঁ, কেউ বাবা মাকে বলছে আমাকে একটা স্টুডিও সেট আপ করে দাও না, লাইভ স্ট্রিম করবো, গেম এটি করাবো, বা রিং লাইট কিনলো, আজকে রিলস বানাচ্ছি, এরকম করে এটা অ্যাডিকশনের মধ্যে পড়ে যাচ্ছে। হয়তো কোথাও মেন যে লাইনটা যাবার কথা সেখান থেকে একটু ডিফারেন্ট লাইনে চলে যাচ্ছে, হয়তো নিজেও বুঝতে পারছে না, কিন্তু তারা অ্যাডিকশনে চলে যাচ্ছে, নিজেরা বুঝতে পারছে না, এটা অ্যাডিকশন চলে যাচ্ছে। এবং সেটা কিরকম খুব বাজে ধরনের, সেখান থেকে আমাদের দেখি যে একটা ক্রিমিনাল থটও চলে আসছে। মানে আজকে কোনো একটা গেম খেলতে খেলতে আমার বন্ধুদের মধ্যে একটা ঈর্ষান্বিত মনোভাব চলে আসছে, যে কেন তুই 5টা কিল করবি, আমি 12টা কিল করবো। পরদিন দেখতে পাচ্ছি তাকে মেরেই ফেললো, এবার নিউজেও পাই যে খুনি হয়ে যাচ্ছে। বা আজকে রেল লাইনের ধারে কেউ রিলস বানাচ্ছে, কোনো একটা ট্রেন এসে মেরে দিল, সে বুঝতে পারলো। বা অনেকেই আমার কয়েকদিন আগে দেখলাম যে ট্রেনের একদম জানলার ধারে গিয়ে বা দরজা খুলে রিলস বানাচ্ছে, ব্রিজের মধ্যে মাথা ঠুকে দিল। এই জিনিসগুলো যে এতটা একটা চলে যাচ্ছে, এখান থেকে আপনি দর্শকদের যদি কিছু বলতে পারেন যে তাদের বাচ্চাদেরকে কি করে হ্যান্ডেল করবে, বা কোনটা ঠিক কোনটা ভুল, যদি কিছু একদম ছোট করে বলবো দর্শক উদ্দেশ্যে কিছু সাজেশন। আমি এটাই বলতে চাই যে LOC, লাইন অফ কন্ট্রোল, এটাকে আপনাকে প্রথমে দেখতে হবে। আপনি যেই ফিল্ডেই যান, আপনার বাচ্চাকে যেখানেই নিয়ে যাবেন, লাইন অফ কন্ট্রোলটাকে আপনাকে দেখতে হবে। অবশ্যই যেই অ্যাডিকশন, যে জিনিসটা করছে সেটা তার জন্য ঠিক কি না সেটা আপনাকে দেখতে হবে, পরিমিতি বোধটাকে বজায় রাখতে হবে। আর যে কোনো জিনিসের দাস হলে চলবে না, আপনি সেই এডিকশনটাকে আপনি নিজের মনের মালিক, আপনার মনের দাস বানান, মালিক বানাবেন না।
মানে আমি এই কথাটার অর্থ এটাই বলতে চাচ্ছি যে যে কোনো জিনিস আপনি যখন করবেন, কোথায় পরিমিতি বোধ, কোথায় আপনাকে স্টপ, ফুল স্টপ, কমা, সেমিকলন, কোলন, এই পাংচুয়েশনস গুলো দিতে হবে। সেই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো সবকিছু, যেমন আমাদের ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ মনে করুন এরকম লেগেছে, তো ইন্ডিয়ার সৈনিক যুদ্ধ করতে 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 করে এলওসি পার করে গেল, বর্ডারটা পেরিয়ে গেল, তারপরে তাকে তো মেরে ফেলবে। এলওসি পার করা যাবে না। এমন অনেক জায়গা আছে আমরা ভালো কাজ করতে 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 আমরা একটা লাইন অফ কন্ট্রোল মানে ক্রস করে গন্ডির বাইরে বেরোনো চলবে না, ওইটুকু লিমিটেশনের মধ্যে থাকতে লাগে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মা বাবাদের উদ্দেশ্যে আমার একটাই সাজেশন বলতে পারুন, বা আমি অনেক ছোট আপনাদের থেকে, কিন্তু আমি জাস্ট আমার অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি, প্রথম থেকে আপনাকে প্যারেন্টাল গাইডেন্সটাকে দিক থেকে আপনাকে জরুরি একটু এক্সপ্লোর করতে হবে, একটু পড়তে হবে, একটু আমাদের তো এখন বয়স, এখন তো যে কোনো বয়সে রবীন্দ্রনাথ বলেছে এখন কিছু শিখলাম না, এখন শেখার কোনো শেষ হয় না, শেখার কোনো বয়স হয় না, পড়াশোনা কোনদিন শেষ হয় না। হ্যাঁ, তো একটা সময় বার করে প্যারেন্টাল গাইডেন্স, হোয়াট ইজ প্যারেন্টাল গাইডেন্স, কি কি করতে হয় প্রথম থেকে। যেমন বাচ্চা যদি বলে ছোট বয়স থেকে ভাত খেতে চায় না, কুরকুরে খাবে, তো আপনাকে ওইভাবেই দেখতে হবে, যে বলতে হবে যে এই কুরকুরে এটা হচ্ছে পয়জন, এটার মধ্যে প্লাস্টিক আছে, প্রথম থেকে না, এটার মধ্যে ভূত আছে, এটার মধ্যে জুজুবুড়ি আছে, মিথ্যা না, আপনাকে সত্যি কথাটাই বলতে, কিন্তু একটু অন্যরকম ছলে, একটু অন্যরকম, সে একটু ভয় পেয়ে খায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, হয়তো সে বাচ্চা ছেলেটা এটা পয়জন ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু আমরা যদি জুজু বলি আমরা তাহলে বুঝতে পারছি এই জিনিসটা আমার উচিত না। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, আমরা মা বাবারা একটা জিনিস এইটা যে জায়গায় আমরা ফলো করি না, এই জুজু ব্যাপারটা যখন ওরা বড় হয় তখন অন্যখান থেকে দেখে যে ও আমাকে ওই সময় জুজু বলেছিল, তার অর্থ এখন তো জুজু নেই, তার মানে মা বাবা মানে মিথ্যা বলেছিল, তার মানে তখন থেকে মা বাবারা, ছেলেমেয়েরা কি করে, মা বাবার থেকে লুকোতে শুরু করে, জানে যে এমন কোনো কিছু মা বাবারা বলবে যেটা সত্য না। তো এমন কিছু আপনি এমন ভাবে হাইপোথেটিক্যাল ভাবে ব্যাপারটাকে দেখুন, এবং কনসালটেন্ট যে আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। প্যারেন্টাল গাইডেন্স যে আছে এই ব্যাপারে কোনো বই, বিভিন্ন মনীষীর বই টই আছে, আপনি এগুলো দেখুন, অবশ্যই আমার মনে হয় আপনি আপনার বাচ্চাকে সঠিক পথে নিয়ে আসতে পারবেন। ওই যে কথায় আছে না যে সব নেশা ক্ষতিকর, কিন্তু বই নেশা হচ্ছে হিতকর। বই যতই পড়ুন এটা কোনদিন শেষ হয় না। তো অবশ্যই আমরা শেষ চলে এসেছি, আর কি বলবো, তো এটাই স্যার লাস্ট কথাটা বললো যে ঠিক পথে গাইড করতে লাগবে। আর আমরা জানি যে বর্তমান সময়ে সবাই কাজকর্ম ব্যস্ত থাকি আমরা, এটা নিয়ে অনেক সিনেমাও হয়েছে যে মা বাবা আজকে বাচ্চাকে সময় দিতে পারছে না, কোথাও গিয়ে বাচ্চারা অ্যাজ এ কাউকে বলতে পারছে না যে আমি বলবোটা কোথায়, যে তার ভালো লাগা খারাপ লাগা কোনটা, মানে দিন শেষে শেয়ার করবো, তাহলে তো মা বাবা কি পাচ্ছে না, কাকে বলবে এই বিষয়টা। তো আমি বলবো যে প্যারেন্টস এই ব্যাপারটা দেখা উচিত, বাচ্চা মনের ভাবটা একবার হলে শোনা উচিত, সপ্তাহে একদিন ছুটির দিন করে তাকে একবার টাইম দেওয়া উচিত, কারণ টাইম দেওয়াটা খুব বেশি ম্যাটার করে। বাচ্চা একটা কাউন্সিলিং এর মতো হয়, এটা সেলফ কাউন্সিলিং মা বাবাই করতে পারে। একদম ঠিক। তো এই হচ্ছে কথা। তো আজকে ওইদের সাথে অনেকটা সময় কাটলাম একদম ভিডিওর শেষে। তো কেমন লাগলো আজকের আমাদের পডকাস্ট অবশ্যই কমেন্ট করে জানান। আপনার জীবনে যদি এমন কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই দেরি না করে স্ক্রিনে দেখুন একটি নাম্বার ডিসপ্লে হচ্ছে, দেখছেন কি, এখনই সরাসরি মেসেজ করুন, আমার টিম আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। আর কোনো দ্বিধা করবেন না, যে কোনো ঘটনা, সে কোনো আধ্যাত্মিক হোক, আপনার জীবনে কোনো ভূতের অভিজ্ঞতা হোক, বা আপনার কোনো হার্ট ব্রেক হয়েছে, বা কোনো সুসাইডাল টেন্ডেন্সি, যে কোনো এভরিথিং যদি আপনার জীবনে এমন ঘটনা থাকে, আবারও বলছি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আর একটা মাত্র উপায়, নিচের দাবাই নাম্বারটা, অনলি হোয়াটসঅ্যাপ টেক্সট। তো আজকে তো আমি শোনালাম আমাদের আজকে অভিজ্ঞতা অরিজিৎদার সাথে। এরকমই এপিসোড পেতে হলে আবার বলছি লাইক সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, পডকাস্ট দেখতে থাকবেন আপনারা। আমি আছি অনন্য, আমার সাথে আছে গৌরব দে। তো আমাদের এরকম পডকাস্ট আসতেই থাকবে, ততক্ষণের জন্য নমস্কার।